मैं ये सोच कर उसके दर से उठा था कि वो रोक लेगी मना लेगी मुझको। मैं ये सोच कर उसके दर से उठा था कि वो रोक लेगी मना लेगी मुझको। हवाओं में लहराता आता था दामन कि दामन पकड़कर बिठा लेगी मुझको। कदम ऐसे अंदाज से उठ रहे थे कि आवाज देकर बुला लेगी मुझको। मगर उसने रोका न मुझको मनाया, न दामन ही पकड़ा न मुझको बिठाया, न आवाज ही दी न वापस बुलाया। मैं आहिस्ता आहिस्ता बढ़ता ही आया, यहाँ तक कि उससे जुदा हो गया मैं। এই নাজমের রচয়িতা আমার ভারী প্রিয় একজন কবি, যার সঙ্গে দেখা হতে পারলে তার চেয়ে ভালো আর কিছুই হতো না, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে সামনে থেকে দেখবার সুযোগ আমার কখনো হয়নি। সেই মানুষটির নাম ক্যাফি আজমি। আমার মনে হয় আপনারা প্রত্যেকে কোনো না কোনোভাবে তাঁর লেখার সঙ্গে পরিচিত, তাঁর কাব্য প্রতিভার সঙ্গে পরিচিত, সবচেয়ে বড় কথা তাঁর যাপনের সঙ্গেও পরিচিত। ক্যাফি আজমি এমন এক সময়ের মানুষ ছিলেন যে সময় ভারতবর্ষ খুব টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, আর সে সময়ে তিনি চুপ করে থাকতে পারেননি। তাঁর কলম কথা বলে উঠেছিল। চুপ করে থাকলে হয়তো অনেক সুবিধে হতো তাঁর, কিন্তু সেই সুবিধের বদলে তিনি বেছে নিয়েছিলেন কথা বলবার স্বাধীনতাকে, যে কারণে আরও বেশি করে মনে হয় যে আজকের দিনে, আজকের পৃথিবীতে ক্যাফি আজমির মতো কবিদের অনেক বেশি প্রয়োজন। আমি ওর খুবই বিখ্যাত একটি নজম দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম ডাকবাংলা.com-এর এই পাতায়, কবির সঙ্গে দেখা। এই অনুষ্ঠানে আপনারা জানেন এখানে সেই সমস্ত কবিদের কবিতা নিয়ে আমি আড্ডা দিই যাদের কেবলমাত্র কবিতার মাধ্যমেই দেখতে পাই, সরাসরি যাদের সঙ্গে কখনো আমার দেখা হয়নি। আমি তর্জমা করে বলছি না, কেননা ক্যাফি আজমির লেখা প্রথমত সারা ভারতবাসীর কাছে প্রায় পরিচিত, এবং এমন কিছু লেখা বাছবার চেষ্টা করেছি যাতে সে লেখা সকলের কাছে মূল ভাষাতেই পৌঁছতে পারে। একটা গজল পড়ি, নজম তো পড়লামই। গজল আর নজমের তফাৎ আশা করি আপনারা জানেন। নজম কবিতার মতোই গজলের একটি নির্দিষ্ট নিগড় আছে, বাঁধন আছে, তার অন্তমিলের ধরন আছে, এবং সেটি দ্বিপঙ্ক্তিও একটি গঠন, কাপলেট হিসেবে গজল লেখা হয়, এবং কাফিয়া আর রদিফ এই দুটির মিল না থাকলে গজল সম্পূর্ণ হয় না। আমি গজলের ব্যাকরণে ঢুকবো না, বরং একটি গজল পড়ি ক্যাফি আজমি সাহেবের লেখা, আমার খুব প্রিয়। मैं ढूंढता हूँ जिसे वो जहां नहीं मिलता, मैं ढूंढता हूँ जिसे वो जहां नहीं मिलता, नई जमीन नया आसमां नहीं मिलता। नई जमीन नया आसमां भी मिल जाए, नई जमीन नया आसमां भी मिल जाए, नए बशर का कहीं कुछ निशान नहीं मिलता। এখানে বলি, যদি বশর শব্দটি নিয়ে কারোর কোনো অসুবিধে থাকে, বশর মানে মানব জাতি, मानव संप्रदाय। नई जमीन नया आसमां भी मिल जाए, नए बशर का कहीं कुछ निशान नहीं मिलता। वो तेग मिल गई जिससे हुआ है कत्ल मेरा, तेग माने तलवारी। वो तेग मिल गई जिससे हुआ है कत्ल मेरा, किसी के हाथ का उस पर निशान नहीं मिलता। वो मेरा गांव है, वो मेरे गांव के चूल्हे, वो मेरा गांव है, वो मेरे गांव के चूल्हे, कि जिनमें शोले तो शोले धुआं नहीं मिलता। खड़ा हूं कब से मैं चेहरों के एक जंगल में, खड़ा हूं कब से मैं चेहरों के एक जंगल में, तुम्हारे चेहरे का कुछ भी यहाँ नहीं मिलता। मैं ढूंढता हूं जिसे वो जहां नहीं मिलता,
नई जमीन नया आसमान नहीं मिलता। এই নতুন মাটি নতুন আকাশের সন্ধান ক্যাফি আজমি তার জীবন ভর করেছেন, আমৃত্যু করেছেন। এবং আমার মনে হয় যে ক্যাফি আজমির যে সর্বজনগ্রাহ্যতা, যে জনপ্রিয়তা, তার অন্যতম কারণ হলো তুলনামূলকভাবে সহজ প্রকাশভঙ্গিতে লিখতে পারা। হিন্দি, উর্দু, বিশেষত উর্দু এমন একটি ভাষা যার অসম্ভব একটা পোশাকি কায়দা আছে, মাধুর্য আছে, যার পেশ করার একটা আলাদা আদাকারি আছে, ভঙ্গি আছে, কিন্তু সেই সঙ্গে আবার জটিলতাও আছে। সে ভাষা খুব কাছ থেকে না দেখতে পেলে, না বুঝতে পারলে সে ভাষার কাব্যের স্বাদ আস্বাদন করাও একটু কঠিন। কিন্তু ক্যাফি সাহেব যেটা করতে পেরেছিলেন খুব চমৎকারভাবে, সেটা হচ্ছে যে এই বুঝতে পারা এবং গভীরতার একটা অদ্ভুত সামঞ্জস্য, একটা সংমিশ্রণ। মানে আমি যে কথাগুলো বলবো তার গভীরতা বা ব্যাপ্তি কোথাও আপোষের মধ্যে দিয়ে যাবে না, কিন্তু যে প্রকাশভঙ্গিতে তাকে বলবো তা যেন সবার কাছে পৌঁছতে পারে। এটা বড় কঠিন কাজ, এটা খুব কম কবি পেরে থাকেন। উর্দু ভাষায় ক্যাফি আজমি সেটা সম্ভব করেছিলেন। এবং আমি আরও একটা লেখা ছোট্ট করে পড়ি, তারপর আমরা শেষের দিকে যাব। সেই লেখাটিও গান আকারে শুনেছি এবং সুর দিয়ে অনেকে গেয়েছেন, গজল একটি। सुना करो मेरी जान इनसे उनसे अफसाने, सुना करो मेरी जान इनसे उनसे अफसाने, सब अजनबी है यहाँ कौन किसको पहचाने, यहाँ से जल्द गुजर जाओ काफिले वालों, यहाँ से जल्द गुजर जाओ काफिले वालों, है मेरी प्यास के फूके हुए ये वीराने, बाहर आए तो मेरा सलाम कह देना, बाहर आए, बाहर माने बसंत আপনারা জানেন, बाहर आए तो मेरा सलाम कह देना, मुझे तो आज तलब कर लिया है सहरा ने, हुआ है हुक्म की कैफी को संगसार करो, संगसार माने पाथर दिए मेरे हत्या करा, संग माने उर्दूते पाथर, संगसार माने पाथर दिए मारा, हुआ है हुक्म की कैफी को संगसार करो, मसीह बैठे हैं छुपके कहाँ खुदा जाने, सुना करो मेरी जान इनसे उनसे अफसाने, सब अजनबी है यहाँ कौन किसको पहचाने। আমরা কবির সঙ্গে দেখার একেবারে শেষ দিকে চলে এসেছি এই পর্বে। ডাকবাংলার পাতায় আমার এই ছোট্ট প্রয়াস, আশা করি আপনাদের ভালো লাগছে, মতামত জানতে পারলে ভালো লাগবে। ক্যাফি সাহেবের একটা মজা ছিল, ছবির জন্য উনি গান লিখতেন, যে কারণে আমি আরও ওকে অনুসরণ করবার চেষ্টা করি যে একজন কবি, একজন সৃষ্টিশীল মানুষ যখন অন্য একজন সৃষ্টিশীল মানুষের কথায় তার প্রয়োজনীয়তা পূরণে নিজের কলম ধরেন, তখন তিনি কতটা স্বাধীন থাকতে পারেন। ক্যাফি সাহেব কিন্তু জীবনভর সেই স্বাধীনতা বজায় রেখেছিলেন এবং ছবির জন্য যখন লিখেছেন তাতে কোথাও নিজের প্রতিভার খামতি রাখেননি, পুরোটা উজাড় করে দিয়েছেন। আজকে যে নজম দিয়ে শেষ করব সেই নজম আপনাদের সকলের খুব পরিচিত, অসম্ভব জনপ্রিয় একটি নজম, মহেশ ভাট সাহেবের পরিচালিত ছবি আর্থ তার জন্য ব্যবহৃত হয়েছিল। সুর করেছিলেন এবং গেয়েছিলেন জগজিৎ সিংজি। এবং ঘটনাক্রমে এই ছবির এই গানের সময় ক্যাফি সাহেব, ক্যাফি আজমির সুযোগ্য কন্যা শবানাজিকে বহুবার দেখা গিয়েছে ছবিতে। তো সব মিলিয়ে এই ছবিটির কোথাও একটা জায়গা আছে ভারতীয় চলচ্চিত্রের মানচিত্রে আমার মনে হয়। এই নজম দিয়ে कैफी आजमी प्रति आमार श्रद्धार्घ्य शेष करছি। कोई ये कैसे बताए कि वो तन्हा क्यों है, वो जो अपना था वही और किसी का क्यों है, यही दुनिया है तो फिर ऐसी ये दुनिया क्यों है, यही होता है तो आखिर यही होता क्यों है, तुम मसरत का कहो या इसे गम का रिश्ता, कहते हैं प्यार का रिश्ता है जन्म का रिश्ता, है जन्म का जो ये रिश्ता तो बदलता क्यों है, एक जरा हाथ बढ़ा दे तो पकड़ ले दामन,
उनके सीने में समा जाए हमारी धड़कन। इतनी कुर्बत है तो फिर फासला इतना क्यों है। दिले बर्बाद से निकला नहीं अब तक कोई, एक लुटे घर पे दिया करता है दस्तक कोई। आस जो टूट गई फिर से बंधाता क्यों है, कोई ये कैसे बताए कि वो तन्हा क्यों है। वो जो अपना था वही और किसी का क्यों है। यही दुनिया है तो फिर ऐसी ये दुनिया क्यों है। यही होता है तो आखिर यही होता क्यों है।